একটা ট্রেড ডিল হয়েছে আমেরিকা আর বাংলাদেশের মধ্যে, কিন্তু তার আঁচ এসে পড়ছে সরাসরি ভারতে। তো আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে এই আপাতদৃষ্টিতে দুটো দেশের চুক্তি ভারতের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর এই খবরটা বাজারে আসতেই একটা বড়সড় ধাক্কা। মানে গোকুল দাস, কেপিআর মিলসের মতো বড় বড় টেক্সটাইল কোম্পানির শেয়ার হুট করে প্রায় ৫% পড়ে গেল। কিন্তু কেন হলো এমনটা? আচ্ছা, তাহলে আসুন দেখি এই চুক্তির ভেতরে ঠিক কি আছে। কেন ভারতের টেক্সটাইল সেক্টরে এত বড় একটা ঝাঁকুনি লাগলো? এর কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা আসলে খুবই সহজ। চুক্তিটা বলছে বাংলাদেশ যদি আমেরিকার তুলা দিয়ে জামাকাপড় বানায়, তাহলে সেই জামাকাপড় আমেরিকায় বেচতে তাদের ১ পয়সাও ট্যাক্স বা শুল্ক দিতে হবে না। মানে একেবারে 0% ডিউটি। আর ঠিক এখানেই খেলাটা ঘুরে যাচ্ছে। দেখুন, একদিকে ভারতের এক্সপোর্টারদের ১৮% শুল্ক দিতে হচ্ছে, আর ঠিক তাদের পাশেই বাংলাদেশ প্রায় বিনে পয়সায় আমেরিকার বাজারে ঢুকে যাচ্ছে। কি বিশাল একটা তফাৎ, তাই না? এই সুবিধার কারণে ভারতের সুরাত, তিরুপুরের মতো বড় টেক্সটাইল হাবগুলো একটা অসম লড়াইতে পড়ে গেছে। আর ভুললে চলবে না, কৃষির পর এই সেক্টরটাই কিন্তু দেশের সবচেয়ে বেশি চাকরি দেয়। তার মানে এর প্রভাব শুধু কোম্পানির মালিকদের ওপর নয়, লক্ষ লক্ষ শ্রমিকের জীবনেও পড়তে চলেছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই প্রভাবটা শুধু কারখানার গেট পর্যন্তই আটকে নেই। এটা সোজা চলে গেছে ভারতের কৃষকদের জমি পর্যন্ত। চলুন দেখা যাক কিভাবে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যায়। ভারত যত কটন ইয়ার্ন বা সুতো বেচে, তার প্রায় অর্ধেক মানে ৪৫%ই কেনে বাংলাদেশ। এটা প্রায় $৩ বিলিয়ন একটা বাজার। ভাবুন, নতুন চুক্তির পর এই বিশাল বাজারটাই এখন ঝুঁকির মুখে। আর বিপদটা কিন্তু শুধু তুলা চাষিদের ওপরই নয়। সোর্স মেটেরিয়াল বলছে, আমেরিকার সরকারি কাগজপত্র ঘেটে দেখা যাচ্ছে যে সয়াবিন, আপেল, এমনকি কিছু ডাল চাষিরাও কিন্তু বিপদে পড়তে পারেন। কিন্তু এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? আর এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নিচ্ছে। সোর্সের বিশ্লেষণ বলছে এই বাণিজ্য চুক্তির আড়ালে আসলে একটা বড় জিওপলিটিক্যাল খেলা চলছে, আর তার কেন্দ্রে আছে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টা। তো প্রশ্নটা হলো, ভারত যখন আমেরিকার সঙ্গে নিজেদের জন্য একটা বাণিজ্য চুক্তি করছিল, তখন ঠিক কিসের প্রতিশ্রুতি দিয়েছিল? এমন কোনো কথা কি দেয়া হয়েছিল যা সবার সামনে আনা হয়নি? সোর্স যা বলছে তা বেশ চমকে দেওয়ার মতো। হোয়াইট হাউসের অফিসিয়াল ফ্যাক্ট শিটে নাকি পরিষ্কার লেখা আছে যে ভারত গ্যারেন্টি দিয়েছে যে তারা রাশিয়া থেকে আর তেল কিনবে না। আর আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশের মন্ত্রীরা কিন্তু প্রথমে এই বিষয়টা নিয়ে একদম চুপ ছিলেন। এর অর্থনৈতিক ধাক্কাটা একবার ভাবুন। সস্তায় রাশিয়ার তেল কিনে গত ৪০ মাসে ভারত বাঁচিয়েছে প্রায় ১,৫৩,০০০ কোটি টাকা। এখন এই পুরো সেভিংসটাই কিন্তু এক কথায় ঝুঁকির মুখে। কিন্তু সোর্স মেটেরিয়াল এখানেই থামেনি। তারা আরও গভীরে গিয়ে আমেরিকার সরকারি নথির ভাষা বিশ্লেষণ করেছে। আর তাতে যা উঠে আসছে, তাতে এই চুক্তিটাকে ঠিক চুক্তি বলতেও কেমন লাগছে। যেমন ধরুন, আমেরিকার ডকুমেন্টে এই চুক্তির একটা লক্ষ্য বলা হয়েছে আমেরিকাকে অন্যায় বাণিজ্য নীতি থেকে মুক্ত করা। মানে ভাষাটা এমন যেন ভারত এতদিন ধরে অন্যায় করে আসছিল আর আমেরিকা এসে সেটাকে ঠিক করে দিচ্ছে। সোর্স আরও বলছে, চুক্তিতে এমন একটা ক্লজ আছে যা আমেরিকার মন্ত্রীদের ক্ষমতা দেয় ভারতের ওপর নজরদারি করার, বিশেষ করে ভারত রাশিয়া থেকে তেল কিনছে কিনা সেটার ওপর। এই কারণে অনেকে প্রশ্ন তুলছেন, এটা কি আদৌ একটা পার্টনারশিপ নাকি একটা একতরফা হুমকির ডিল? তো হোয়াইট হাউসের এই ফ্যাক্টশিট সামনে আসার পর থেকেই ভারতের রাজনৈতিক তর্কবিতর্ক শুরু হয়ে গেছে। আর এমন অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যার উত্তর এখনও পর্যন্ত মেলেনি। যেমন, যৌথ বিবৃতিতে ডালের কোনো কথাই ছিল না, কিন্তু ফ্যাক্টশিটে হঠাৎ করে এলো কেন? আর কোন কোন অতিরিক্ত পণ্যের উপর ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে? রাশিয়া তেল নিয়ে এই গ্যারেন্টির ব্যাপারটা কেন চেপে যাওয়া হয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ চুক্তির এই ধাক্কা সামলাতে ভারত কি নতুন করে কোনো দর কষাকষি করতে পারবে? শেষ পর্যন্ত এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে আন্তর্জাতিক বাণিজ্যের খেলা, এখানে আসলে ক্ষমতাটা কার হাতে থাকে? আর অন্য দেশকে সামান্য সুবিধা দিতে গিয়ে
একটা দেশ নিজের সার্বভৌমত্বের কতটা বিসর্জন দেয়।